কলেজ, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ওরা কিন্তু ঠিকই মানুষের কষ্ট কিভাবে কমানো যায় এবং ওরা এত সুন্দর করে এত ফাস্ট, মোটামুটি 5,000 মানুষ 3 ঘন্টার মধ্যে ফর্ম দেওয়া শেষ। মানে নর্ডেম কলেজে তুমি যদি ভর্তি হও, তুমি এত এক্সাম দিবা, স্টুডেন্ট এসে কি সালাম দিছে নাকি, অন্য কারোটা হয়তো দেখাদেখি করার চেষ্টা করছিল, তো তার নাম্বারটা মাইনাস দিয়ে দেওয়া হয়েছিল। মাইনাস বেয়াদব কিসিমের হইলে বা ওরা এরকম হইলে ওরা নিতে চায় না। হয়তোবা আমার ক্লাস তিনি নিচ্ছেন না, আমি তাকে যে যদি বলি স্যার আমি এই জিনিসটা বুঝছি না, সে আমাকে বুঝাবে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষা শেষ, সবার মাথায় কিন্তু অনেক বেশি জল্পনা কল্পনা আছে। তো এখন তুমি কোন কলেজে পড়বা, কোন কলেজে তোমার ভর্তি হতে হবে, এইগুলো নিয়ে অনেক টেনশন। তো আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব যে তোমার স্বপ্নের কলেজ নিয়ে। তো এর আগেও কিন্তু আমরা স্বপ্নের কলেজ যে পডকাস্ট করেছি, স্বপ্নের কলেজ পডকাস্ট সিজন 3 নিয়ে আমরা এসেছি তোমাদের সামনে। আজকে আমরা কথা বলবো নটরডেম কলেজ নিয়ে। নটরডেম কলেজের আমাদের সঙ্গে দুজন আছে, একজন হচ্ছে রোমান, আরেকজন হচ্ছে তৌহিদ, আরেকজন আছে, এটা সারপ্রাইজ, শেষ পর্যন্ত দেখলে তোমরা তার সঙ্গে পরিচয় হবা। তো রোমান, প্রথমেই তোর কাছে চলে যাই। আচ্ছা, সো আমরা আসলে স্বপ্নের কলেজে 3 নাম্বার সিজনে আমরা প্রতি বছর স্বপ্নের কলেজ সিরিজটা করি, কিন্তু আসলে আমরা এত বেশি কলেজ হচ্ছে কভার করতে পারি না, যেহেতু আমাদের মেন্টররা আসলে এত বেশি কলেজে নেই। বাট এই বছর আমরা কিন্তু শিক্ষার্থীদের থেকেও হচ্ছে আমাদের যারা পুরান বিভিন্ন কলেজের, দেশের বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আছে, ওদের সাথে কথা বলবো, ওরা ওদের কলেজ লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সো প্রতি বছর আমরা শুধু ঢাকার মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু এই বছর কিন্তু আমরা দেশের সেরা সেরা সব কলেজগুলো, যেমন আনন্দমোহন কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, চিটাগাং কলেজ, সিলেট এমসি কলেজ থেকে শুরু করে ইভেন খুলনা এমএম সিটি কলেজ, এরকম সব বিখ্যাত বিখ্যাত কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে আসবো এবং তাদের সাথে কথা বলবো, মানে ঢাকার বাইরেটাও আমরা কভার করছি, এবং তাদের কি করব, তাদের এক্সপেরিয়েন্স গুলো আমরা জানবো। সো তোমাদেরকে কি করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। সো প্রথম এপিসোডে আমরা আমার কলেজ, আমি আর তোমাদের রাহেন ভাইয়া প্রত্যেকটাতে হোস্ট হিসেবে থাকবো। সো আমার কলেজ নটরডেম কলেজ, সো তা নিয়ে আমরা কথা বলবো। সো আমরা প্রথম দিনই কাকে নিয়ে আসলাম, আইসিটি বস রুমান ভাইয়াকে। সো রুমান ভাইয়ের কাছ থেকে আমরা নটরডেম সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র জানবো, আমিও আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমাদের আরেকজন হচ্ছে গেস্ট আছে, তার সাথে আমরা একটু পরে কথা বলবো নাকি? আচ্ছা, তো তাহলে আমরা ফার্স্টে রুমান থেকে শুরু করি। রুমান, এই যে নটরডেম কলেজে তুই অ্যাপ্লাই করবি, এটার সিদ্ধান্ত কি এসএসসি পরীক্ষার পরে নিয়েছিলি না আগে থেকে? আচ্ছা, আমি নটরডেম কলেজের নাম শুনেছি ক্লাস 10 এর মাঝামাঝি সময়, এবং এইটাও একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল যে আমাদের স্কুলের ক্লাসের ব্রেকে মানে স্টুডেন্টরা কি করে, দুষ্টামি করতে থাকে। তো ওই টাইমে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, তো তিনি মানে ক্লাসের চক্কর দিচ্ছিলেন যে কে কি স্কুল ছিল কোনটা। আমার স্কুল ছিল হযরত শাহ আলী মডেল হাই স্কুল। তো হঠাৎ করে আমাদের রুমে এসে দেখে যে অনেক মানে হই হুল্লোড় হচ্ছে। তো এসে তো তিনি বকাঝকা করলেন, তারপর বললেন যে না তোমরা তো সিরিয়াস না, তোমরা কেউই নটরডেমে চান্স পাবে না। তো ওই দিন আমি প্রথম আর কি জানলাম যে নটরডেম নামেও কোনো কলেজ এক্সিস্ট করে। এরপর থেকে আমি টুকটাক রিসার্চ শুরু করলাম, তারপর তো জানলাম না অনেক ভালো একটা কলেজ। আচ্ছা, তো তোর হচ্ছে এটা স্কুলটা কোথায় ছিল? এটা হলো ভাই আপনার মিরপুরের দিকে ছিল। মিরপুরে, বাট ঢাকার মধ্যে ছিল। সো নটরডেমে কিন্তু পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসে। আমি নিজেও যদিও ঢাকার ছিলাম, আমার কলেজের নাম শোনার এক্সপেরিয়েন্সটা একটু অন্যরকম। আমার বড় ভাই মানে আমার কাজিন হচ্ছে নটরডেমে পড়তো, সেই 2007 সালের কথা। সো ভাইয়ার থেকে প্রথম হচ্ছে নটরডেমের নাম জানতে পারি। তো তখন কোনো একদিন র্যান্ডমলি হচ্ছে আমার আম্মুকে হচ্ছে কেউ বলতেছিল যে, আম্মু কিছু একটা বলতেছিল, তো র্যান্ডমলি কেউ একজন বলছিল যে আপনার এক ছেলেকে পারলে নটরডেমে পড়ায় দেখেন। সো আমরা দুই ভাই পরে নটরডেমে পড়তে পারছি, এবং নটরডেমে আবার অনেকগুলো গ্রুপ হয়, আইডিয়া আছে। সো আমি ছিলাম গ্রুপ 1 এ। সো যারা সামনে নটরডেমে যাবা ওরা জানতে পারবা। আর আমার ছোট ভাই কমার্সে ছিল, ও হচ্ছে নটরডেমের গ্রুপ এ তে, মানে কমার্সে যেটা সবচেয়ে ভালো। আমরা দুইজনই হচ্ছে ওইখান থেকে পড়ে আসছি। সো তুমিও তোমার লাইফে হয়তো বা এরকম কোথাও থেকে নটরডেমের নাম শুনে আসছো। আমরা কিন্তু কমেন্টে জানতে চাই যে কে কোন জায়গা থেকে হচ্ছে নটরডেমের নাম প্রথম। আচ্ছা, ওয়েট, নটরডেমে কি হচ্ছে এমনিতে চান্স পাওয়া যায়, মানে কোনো এডমিশন পরীক্ষা দিতে হয় না, মানে কোনো প্রসেস আছে কি? আমাদের সময় তো অ্যাডমিশন পরীক্ষা হতো, তারপরে মাঝে আবার একবার মনে হয় অ্যাডমিশন হয় নাই। এখন কিন্তু আবার হচ্ছে। আচ্ছা, আলাদা কোনো বিষয়ের উপর, স্পেসিফিক বিষয়ের উপর কি কোনো নজর রাখতে হয় ফর্ম ফিল আপের সময়? আচ্ছা না, আমার সময় তো মানে স্মুথলি গেছে। আর আমাদের সময় ভাই 2018 পর্যন্ত আমি যাই না, এরপর 19 পর্যন্ত ছিল, তখন কিন্তু বিশাল লাইন হতো ভাই। মানে এটা কয়েক কিলোমিটার, রাতের বেলা ভোরবেলা এসে হচ্ছে লাইন শুরু করতে, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার। এখানে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে নরমালি কি হয় যে বলছে যে 8টা থেকে ফর্ম দিবে। সো বাংলাদেশে কি হয়, 8টা থেকে ফর্ম দিবে, মানুষজন এসে লাইন ধরছে, বিশাল লাইন, 5,000 মানুষ লাইনে আছে।
সো 8টা থেকেই ফর্ম দেওয়া শুরু করে, Form বা দেওয়া বাংলাদেশে শুরু তো করে। জীবনও টাইম মতো শুরু হয় না, 8:30 9টা বাজে শুরু হয়, 9টা বাজে যায়। কারণ ওদেরও নিজস্ব একটা হুম, গোছানো। হুম, নর্ডেম হচ্ছে এমন কলেজ যে 8টা থেকে ফর্ম দেওয়া শুরু হবে বলছে, ওনারা সকালে 6টা 6:30টার দিকে এসে হ্যাঁ। দেখে যে অনেক ভিড় হয়ে গেছে, অনেক ভিড়। ওনারা 6টা থেকেই ফর্ম দেওয়া শুরু করে দেয়। হুম, মানে ও মানে আসলে উন্নত বিশ্বে কি হয় যে সবাই হচ্ছে কোনো সরকারি কোনো কাজ বা কোনো কাজ করার সময় অন্যজনের কথা চিন্তা করে, হুম। যে ওর কি এখানে কোনো ক্ষতি হচ্ছে, ওর যাতে কোনো কষ্ট হুম, না হুম, হয়। হুম। কিন্তু আমাদের দেশে এটা খুবই কম চিন্তা খুবই হয়। কম চিন্তা কিন্তু করে। নর্ডেমের কলেজ, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ওরা কিন্তু ঠিকই মানুষের কষ্ট কিভাবে কমানো যায় এই কথা এবং চিন্তা ওরা করে। এত সুন্দর করে, এত ফাস্ট, মোটামুটি 5,000 মানুষ 3 ঘন্টার মধ্যে ফর্ম দেওয়া হুম, শেষ। হুম, ওরে বাবা। ঠিক আছে, 9টার মধ্যে ফর্ম দেওয়া শেষ। মানে ওই দিনই আমি হুম। আমার লাইফে দেখা যে একটা জিনিস এত ডিসিপ্লিন নিয়ে আমরা একটু পরে কথা হ্যাঁ। বলবো, একটা এত সুন্দর ডিসিপ্লিন কিভাবে হয়। হ্যাঁ, এটা একটা কথা। আচ্ছা, এডমিশনের সময় যে রিটেন টেস্ট বা হচ্ছে ভাইবা দিতে হয়, ওইটা নিয়ে তোর কি এক্সপিরিয়েন্স আছে? তো আমার আসলে মানে যখন আমার এক্সামটা হয়, আমাদের সময় একদিনে হইতো। মানে ফার্স্টে রিটেন এক্সাম, তারপরে হলো আমাদের ভাইবা। তো আমি আসলে তখন 50 মার্কের, তো আমি 42 অথবা 43 এর মতো মানে অ্যান্সার করতে পেরেছিলাম, মনে হয় ওটা হয়ে গেছে। কিন্তু আমি তো আসলে খুব কনফিডেন্ট ছিলাম যে 42-43 অ্যান্সার করে ফেলছি, তার মানে তো খুব বেশি করে ফেলছি। আমি যখনই রুম থেকে বের হলাম, অনেকে বলতেছে আমি 1 মার্ক ছেড়ে দিয়ে আসছি, তার কি চান্স হবে? এটা শুনে আমি তো পুরা মানে ভয় পেয়ে গেছি যে কি হবে। তো যেহেতু আমাদের সময় ইন্টারভিউতে একদিনই হইতো, মানে পরীক্ষাটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই। তো আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি 42-43 যাই পাই না কেন, আমার ইন্টারভিউতে ভালো করতে হবে। তো আর আমি মোটামুটি একটা অ্যান্সার রেডি করে আসছিলাম। আমি চাচ্ছিলাম যে আমাকে একটা প্রশ্ন করা হোক যে তুমি কেন এই কলেজে ভর্তি হতে চাও। তো এটার আমি খুব ভালো একটা অ্যান্সার আগে রেডি থেকে করে বানায় নিয়ে রাখছি। বানাই নিয়েছি। আমার টার্গেটই ছিল। বল দেখি, আমরা শুনতে চাই। তুই কেন নটরডেমে ভর্তি হতে চাস? এখন আমি আসলে আমার স্কুলটা খুব বেশি ফেমাস ছিল না, তবে আমি আসলে Same. তো মানে ফেমাস হওয়ার জন্য নটরডেমে না 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 ভাই, বিষয়টা হলো আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য আসলে ট্রাই করেছিলাম, মানে ক্লাব গঠন, এই বিষয়গুলো আমি আসলে চেষ্টা করেছিলাম, বাট যেহেতু আসলে আমার স্কুলের কিছু লিমিটেশন ছিল, সেটা করতে পারিনি। তো আমারটা কিন্তু খুবই ভ্যালিড একটা রিজন ছিল। তো আমি এটাই আর কি ঘুরে পেঁচে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আলটিমেটলি প্রশ্নটা করা হয়েছিল, তো ওইটা আমি খুব সুন্দর মতো ডেলিভারি দিতে পেরেছি, এবং তখনই আমি একটা মানে ইশারা ইঙ্গিতে আমি মানে বুঝতে পেরেছিলাম যে তারা বলছিল যে যদি এক্সাম ভালো হয় তাহলে তোমাকে নিয়ে নিবে। আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম ছিল। আমাকে এভাবেই বলছে ভাই যে হ্যাঁ। তুমি এই ক্লাবে জয়েন করো। আমার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম ছিল, আমাকেও সেম কথাই, মানে ওইভাবে ডিরেক্ট বলে, আমি ওর মতো বলি নাই, আমার ইচ্ছা ছিল, আমি ওইভাবে সরাসরি বলছি। সো নর্ডেমের ভাইবার একটা নিয়ম আছে। সো অন্যান্য ভাইবাই হচ্ছে তোমাকে মার্কিং করা হয়, সাপোজ 10-এ 20-এ 50-এ, বাট আমরা যতটুকু জানি এটা আসলে ওইভাবে কখনো বের হয় না। বাট আমরা যতটুকু জানি যে ওইখানে আসলে ওইভাবে মার্কিং করা হয় না, ওনাদের কাছে একটা ফর্ম থাকে। তুমি যখন এনডিসি ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা তুমি ঢুকার পরে টিচার তোমার ফোন, এই যে রোল নাম্বারটা ওইটা নিয়ে তারপরে হচ্ছে টিচার একটা ফর্ম ফিল আপ করতেছে, 2 জন বা 3 জনের মতো থাকে, ওনারা আলাদা আলাদা ভাবে হচ্ছে ফর্ম ফিল আপ করতে থাকে, বুঝতে পারছো? সো এই ফর্মের মধ্যে এরকম থাকে, মানে ব্যাপারগুলো এরকম এক্সাক্ট যায় না, বাট কথাগুলো হচ্ছে এরকম যে স্টুডেন্ট এসে কি সালাম দিছে নাকি, কারণ স্টুডেন্টের এটিকেট কেমন, ঠিক আছে, ড্রেস আপ কেমন, কারণ একটা খুব কথা আছে যে ক্যাজুয়াল ড্রেস আপে গেলে তুমি নর্ডেমে চান্স পাবে না, এরকম অনেক সো মানুষজন শুট কোট পরেও যায়, ঠিক আছে। আমি অনেককে দেখছি শুট কোট, আমরা শার্ট প্যান্ট পরে আমরা গেছিলাম। সো অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো ক্লাসেও তো কথা হবে সামনে আমাদের। তবে এখানে ভাই আমি একটা জিনিস মানে অ্যাড করি, যদি এবারও ইন্টারভিউ থাকে, থাকার কথাই, তবে ইন্টারভিউতে ভালো করার চেষ্টা করা উচিত। তুমি যদি ইন্টারভিউতে খারাপ করো, রিটেন অনেক ভালো করলেও হয়তো বা তোমাকে নাও নিতে পারে। ওরা কিছু এক্সাক্ট ওরা মানে এই জিনিসটা আমি যতদূর জানি যে ধর হচ্ছে মানে একটু মানে বেয়াদব কিসিমের হইলে বা ওরা এরকম হইলে ওরা নিতে চায় না। ওই কলেজে গিয়ে অনেকে আবার হয়ে যায়। আচ্ছা, ধর নটরডেমের যে ডিসিপ্লিন নিয়ে এত বেশি কথা শোনা যায়, অনেক বেশি স্ট্রিক্ট, আসলে এটা কতটা সত্য? ডিসিপ্লিন নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট, হ্যাঁ, বাট হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটু ছাড় দেয়। যেমন দেখা যায় আমাদের মাঝে মাঝে কলেজে হচ্ছে জুতা পরে যাওয়া যায় না, মানে স্যান্ডেল পরে তুমি যাইতে পারবে না, বাট মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তুমি দেখবা যে হচ্ছে মানে একটা খুব কমন যে মেট্রোতে বা বাসে ওরা হচ্ছে পড়তে পড়তে যাচ্ছে, ঝড় বৃষ্টি, ঝড়ে মনে করো 5 নম্বর মহাবিপদ সংকেত, পুরা দেশ হচ্ছে বৃষ্টিতে ঝড়ে ভেসে গেছে,
পরের দিন এনডিসির পরীক্ষা, সবাই যাবে হচ্ছে, আমি এমনও দেখছি যে লুঙ্গি পরে পরীক্ষার হলে গেছে। কারণ আমাদের পরীক্ষা মাস্ট, হ্যাঁ। প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ থাকতো, থাকতো। 100 মার্কের ভাই, খুবই মানে ওইগুলো দেওয়া মাস্ট, কোনোভাবেই হচ্ছে ইয়ে করা যেত না, হ্যাঁ। এই জন্য অনেক পড়াশোনাও হইতো। সো তো এই ডিসিপ্লিন এখানে- ওয়াজ অলওয়েজ দেয়ার। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, দুইটা ঘটনা। এক হলো এমনও হয়েছে যে আমার ওই যে কুইজ ছিল, বাট আমি একটু লেট করে গেছি। লেট করে যাওয়ার কারণটা ছিল ট্রাফিক জ্যাম, আমাকে ঢুকতে দেওয়া হয় না। তো এইখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে আমাদের কুইজ পরীক্ষাতে অন্য আরেকজন শিক্ষার্থী, সে হয়তো কোনো কারণে, আমি এটা শুনেছি, সেটা হলো যে সে আসলে ভালো করতে পারে নাই, ইভেন সে অন্য কারোটা হয়তো দেখাদেখি করার চেষ্টা করছিল, তো তার নাম্বারটা মাইনাস দিয়ে দেওয়া হয়েছিল, মাইনাস। তো এমনিতে সে খাতায় পেয়েছে হলো 0, আর তার আর উপরে মাইনাস ছিল, এবং এই মাইনাসটাই কিন্তু অ্যাড করা হয়েছে। হ্যাঁ না, এইগুলা নরডেম এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট। যেমন অন্য জায়গায় খাতা নিলে কি হয়, খাতা নিয়ে যাবে, হ্যাঁ। এনডিসি খুব খারাপ, ওরা খাতা নেওয়ার আগে তুমি যা লিখছো সব কেটে দিবে, হ্যাঁ, কেটে দিবে, তারপরে হচ্ছে ওরা তোমার খাতা নিয়ে যাবে। এখন তো ভাই এক তো তুমি যা লিখছো সব কেটে দিছে, তুমি নাম্বার পাবা কিভাবে? মানে এই ব্যাপারগুলো থাকে। আচ্ছা, আমি একটা জিনিস প্রথম শুনছিলাম নটরডেমের পরীক্ষা দিতে গিয়ে, যে সাইলেন্ট এক্সপেল, যে ওরা কিছু বলবে না, রোল নাম্বার টুকে নেই। এটা অনেক জায়গাতেই আছে, অনেক বিএম এ জায়গাতে তো হয়। সাইলেন্ট এক্সপেল হয়, আবার আমরা মেডিকেলেও মাঝে মাঝে শুনি, মেডিকেলেও বাট এগুলো আসলে সাইলেন্ট এক্সপেল নো ওয়ান নোজ যে আসলে হচ্ছে নাকি। বাট এনডিসি ফলো করে, যেহেতু প্রচুর স্টুডেন্ট এক্সাম দেয়, 30-40 হাজার স্টুডেন্ট এক্সাম দেয়, সিট মাত্র 2 থেকে 2.5 হাজার, সায়েন্সের ক্ষেত্রে টোটাল 3-3.5 হাজারের মতো। সো ব্যাপারটা আছে মোস্ট প্রবাবলি, উই ডোন্ট নো ইয়েট। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেহেতু এক্সাম নিয়ে কথা হচ্ছিল, মানে এত কথা তো বললাম, এত স্ট্রিক্ট, তবে মানে নর্ডেম কলেজে তুমি যদি ভর্তি হও, তুমি এত এক্সাম দিবা, বিশ্বাস করো, তুমি আসলে এইচএসসি পরীক্ষার আগে অন্য কলেজের স্টুডেন্টরা অনেক ভয় ভীতি পায়, ভাই তোমার ভয় থাকবে না, মানে এক্সামটা দিতে এনজয় করতে শিখে যাবে, তাই তো? মানে তার হারানো কিছু নাই। আমাদের সময় 13 সেট, আমরা টোটাল ইয়ার ফাইনাল, হাফ ইয়ারলি সহ টোটাল 13 সেট 100 মার্কের এক্সাম দিয়েছিলাম, যেটা হিউজ, অনেক বেশি নাম্বার। অন্যান্য কলেজে আই ডোন্ট থিংক সো যে 4-5 সেটও হচ্ছে ফুল এক্সাম হয়। আচ্ছা, কোন সাবজেক্টের টিচার ধরো হচ্ছে সবচেয়ে বেশি তোর ফেভারিট এবং কেন? আচ্ছা ভাই, আমার কাছে মানে নর্ডেম কলেজে মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররাই খুব ভালো, সো আমি ভালো পেয়েছি। তবে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল আমার হলো আইসিটি। আইসিটির আমি পড়াচ্ছি, প্লাস আমার কাছে মনে হয় তাদের কিছুটা ধরন আমি এখনো ট্রাই করি যে আসলে ক্লাসে অ্যাড করা। এবং আমি আইসিটির 3 জনের মতো টিচার পেয়েছিলাম টোটাল, 3 জনই জোট ছিল, মানে এই কারণে আমি আসলে আইসিটি ডিপার্টমেন্টের নামে এর কি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ওনার প্র্যাকটিক্যাল বই পড়ে। আচ্ছা আচ্ছা, উনি জোস পড়ায়। তো আমরা মোটামুটি আমি 3 জনই আইসিটি টিচার একদম জোস পেয়েছিলাম। আইসিটি ল্যাবটা অনেক মজার ছিল। এসির নিচে ল্যাবে গিয়ে কি তোরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো সময় না ওগুলো আমরা করার সুযোগ ছিল না, হচ্ছে সেন্ট্রাল কম্পিউটারের সাথে কানেক্টেড, কিছু ছিল। করার কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে নটরডেমের সবচেয়ে ইউনিক জিনিস কোনটা, মানে কোন জিনিসটাকে অন্য কলেজ থেকে আলাদা? আচ্ছা, ইউনিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে অন্য কলেজে, মানে এটা হতে পারে আমি মানে সব জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে ইউনিকনেসটা হলো, ধরেন আমার আজকে ম্যাথের কোনো একজনের ক্লাস, এখন হয়তো বা কোনো কারণে আমি ওই টপিকটা বুঝতেছি না বা আমার কোনো ডাউট আছে, আমি যদি ম্যাথ ডিপার্টমেন্টে যেখানে টিচাররা বসে, আমি যদি যাই, যে আমার সামনে যেই টিচারই হোক, হয়তো বা আমার ক্লাস তিনি নিচ্ছেন না, আমি তাকে যে যদি বলি স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না, সে আমাকে বুঝাবে, এবং কখনো প্রচন্ড ফ্রেন্ডলি। তো এইটাতে আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক ভালো একটা দিক। আচ্ছা, আরেকটা জিনিস যে বলা হয় যে নটরডেমে 12 মাসে 13টা উৎসব থাকে। আচ্ছা, এখন এই যে কালচারাল যে প্রোগ্রামগুলো, ডিবেট ক্লাব, তারপর হচ্ছে কালচারাল ক্লাব, সায়েন্স ফেস্ট, এগুলাতে কি অংশগ্রহণ করছিলি? মানে এগুলা কেমন লাগছে? আচ্ছা, এটা আসলে মানে কলেজে উঠে আমি আসলে অনেক জিনিসই অ্যাটেন্ড করছিলাম। এটার কারণ হলো আপনার অনেক ফ্রেন্ড সার্কেল হবে, তো তারাই দেখা যাচ্ছে যে আপনাকে জোর করে অনেক জায়গায় নিয়ে যাবে, তো এই কারণে অনেক জায়গায় অ্যাটেন্ড করেছি। আর কলেজে তো আসলে উৎসব লেগেই থাকে, তো আমি কখনোই মানে দেখি নাই যে মানে শুক্র শনিবার গেছে বাট হচ্ছে কোনো প্রোগ্রাম নাই এরকম তো আসলে নাই, হয় না এনডিসির ক্ষেত্রে। এটা বাট স্টুডেন্টরা কয়টাতে পার্টিসিপেট করছে? অ্যাজ ফর মি, আমি খুব একটা পার্টিসিপেট করতাম না, আমার বাসা অনেক দূরে ছিল, সো আমার জন্য যাওয়া আসাটা অনেক টাফ হইতো। এখন তো মেট্রো হয়ে গেছে, আমাদের সময় মেট্রো ছিল না, সো এই জন্য আমি খুব
মানে রেয়ার ছিল। আমি খেলাধুলা করতে পছন্দ করতাম, so আমি খেলাধুলার দিকে বেশি মনোযোগ কিন্তু ধর নটরডেম থেকে অনেক সময় দেখা যাচ্ছে হোলি ক্রসে ফেস টু ফেসে যায়, এরকম তো তুই কখনো সময় না, ওইরকম আসলে তখন চিন্তা ভাবনা ছিল না। তখন আসলে মানে ফ্রেন্ডরা যেখানে যেত সেখানে সাধারণত যাওয়া হইতো। এবং আমি আসলে মানে প্রোগ্রামিং নিয়ে যে কম্পিটিশন হয় সেটা আমার ফ্রেন্ড সার্কেল থেকে জানছি। আমি কেমনে জানছি, তারা আসলে তখন মানে ন্যাশনাল প্রোগ্রামিং কম্পিটিশন নামে কোন একটা হাই স্কুল প্রোগ্রামিং কম্পিটিশন, তো সেটাতে আসলে মানে জেলা পর্যায়ে যারা আসলে মানে চ্যাম্পিয়ন হয়েছিল তারাই আমার ফ্রেন্ড সার্কেল ছিল। তো এরাই আমাকে নিয়ে গেছে। তো আমি কেবলমাত্র সি পড়া শুরু করছিলাম, আমার তো আসলে এত ডিটেলসও জানা নাই এনডিসি খুব প্যারা দিত এগুলা নিয়ে। তো যা দেখেছি আমি আসলে কোড করতেছি কিন্তু আসলে কোড হচ্ছে না। তো এরকম ঘটনা অনেক ছিল। তো এই তো আচ্ছা, অনেক নতুন এক্সপেরিয়েন্স এর সামনে যেতে পারবা। ওর সাথে যেমন ছিল আমার সাথেও সেম ছিল। আমার সাথে যে ছেলেটা ছিল ও ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন। আমাদের প্রোগ্রাম মানে কলেজে ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে শুনি ওর একটা ফ্রেন্ড আমাদের গ্রুপ 2 এর ওই ছেলে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পাইছে। সো নট দ্যাট বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড। তোর আসলে বাংলাদেশে না ইন্টারন্যাশনাল খেলা। আমাদের ব্যাচমেটরা ছিল গ্রুপ 3 এর, আমার ওই ছেলেটার নাম এখন মনে নেই। ও ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে মোস্ট প্রবাবলি সিলভার পাওয়া ছিল। সো বুঝতেছে লেভেলটা অনেক ওই লেভেলে। আবার আরেকটা জিনিস এখানে অ্যাড করি যে এমন হতে পারে যে তুমি কলেজে ভর্তি হইছো, একজন স্টুডেন্টকে দেখছো যে না সে হয়তো পড়াশোনা ঠিকমতো করছে না, মানে বা এন্টিসিপেটেড খুবই রেয়ার। তারপরও তার যদি তুমি ব্যাকগ্রাউন্ড চেক করো দেখবা সে হয়তো স্কুলে অনেক কিছু ভালো করছে, অথবা সে তার কারিকুলার অ্যাক্টিভিটিস ভাই সেরা। আচ্ছা, রুমান ভাই যে কথাটা বললো যে পড়ালেখা করছে না, আমি আমার সার্কেলে ছিলাম ওই লোকটা যে পড়ালেখা করতাম না। মানে আমাদের 6 জনের সার্কেল ছিল, ওই 6 জনের সার্কেলে আমি ওরকম ছিলাম। তাহলে আমার রেজাল্ট এইটা। তোমরা তুই পড়াশোনা না করে তাহলে বাকিদের কি অবস্থা? মানে আমরা তৌহিদ বলতেছে এটা বিশ্বাস করার জন্য ও পড়াশোনা না করে ঢাকা মেডিকেলে অষ্টম হয়েছে। আমি একবারও বলি না আমি পড়াশোনা করি নাই, বাট এখানে আমাদের ভাই স্ট্যান্ডার্ডটা দেখতে হবে। মানে ওই তোর ওই ব্যাচের মধ্যে আমি আমার স্যার না ব্যাচ, ওরে বাবা ব্যাচের কথা আলাদা। আমি আমার সার্কেলের মধ্যে আমার 6 জনের সার্কেল ছিল, 6 জনের সার্কেলে আমার রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল। তোর সার্কেলটা খুব ভালো ছিল দেখ। আচ্ছা স্বাভাবিক। আমি ভাই এখানে মানে জিনিসটা অ্যাড করি, ধরেন আমরা কলেজে চিন্তা করি কি আমরা নিয়মিত পড়বো, আমি বাসায় যেয়ে পড়াশোনা করবো। নর্ডেমে এমনও অনেক স্টুডেন্ট আছে ভাই ক্লাসের ব্রেকে পড়তেছে, আমরা যখন খাচ্ছি তখনও পড়তেছে। আমি একটা সময় হচ্ছে পরের দিন ম্যাথ এক্সাম, ভাবলাম বাসায় গিয়ে তো ম্যাথ করা লাগবে, বাসের মধ্যে জ্যামে পড়ে আছি, আমার বন্ধু বান্ধব সব ম্যাথ করতেছে, আমিও বসে ম্যাথ করে এক চ্যাপ্টার শেষ, কারণ বাসায় গিয়ে তো করা লাগবে, পরের দিন 100 মার্কের এক্সাম। সো এই জিনিসগুলো আসলে আমি অন্য কোন কলেজে দেখি নাই। আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি, আমি হচ্ছে তো মানে তোর থেকে তো একবার সিনিয়র, আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি, আমি অনেক স্টুডেন্ট দেখছি 3-4 লাখের উপরে ক্লোজ অনেক স্টুডেন্টের সাথে মিশছি, বাট নর্ডেমে আসলে ওদের করতে হয়, রেজাল্ট গার্জিয়ানের কাছে দেয়, সো করতে হয়, কিছু করার নাই। সো এই যে এই জিনিসগুলা ওদেরকে আলটিমেটলি অনেক উপরে নিয়ে যায়। সো তোমরা যখন নর্ডেমে চান্স পাবা, সব যখন ঠিকঠাক থাকবে, এমন একটা এক্সপিরিয়েন্স নিয়ে বের হবা 2 বছরের মধ্যে, এমন একটা ইয়ে নিয়ে বের হবা যে সারা জীবন এটা মনে থাকবে। এখন যেমন আমরা কত সে প্রায় 10 বছর আগে আমি বের হয়েছি, তুই 8-9 বছর আগে বের হয়েছিস, বাট এখনো আমাদের যেমন মনে আছে। আচ্ছা, ওরে হচ্ছে আমরা নতুন গেস্ট আসবে, সেক্ষেত্রে ওর একটা র্যাপিড ফায়ার রাউন্ড কি বলিস? অবশ্যই। ওকে, তোর প্রথম প্রশ্ন র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, নটরডেমের সবচেয়ে কঠিন সাবজেক্ট ছিল কোনটা? আসলে মানে আমার কাছে কঠিন লাগতো বায়োলজি। ওকে, 2 নম্বর ফেভারিট টিচারের কোন কথাটা এখনো মনে আছে? আচ্ছা, রেজা স্যারের অনেক কথাই মনে আছে, তো এখন স্পেসিফিক্যালি আমি আসলে বলতে পারতেছি না, বাট হ্যাঁ রেজা স্যারের অনেক কথাই। আচ্ছা, নটরডেমের ক্যান্টিনের বেস্ট আইটেম কোনটা? আমাদের সময় যে পরোটা ছিল, পরোটা ডাল ভাজি। ওকে, কলেজ লাইফের সেরা একটা মেমোরি এক লাইনে কো। কলেজ লাইনের সেরা মেমোরি এখন মাথায় আসতেছে না, বাট অনেক মেমোরি ভাইয়া হচ্ছে তোমাদেরকে এটা একদিন পোস্ট করে জানাবে, জানিয়ে দেব। নটরডেম কলেজ নাকি অন্য কোন কলেজ? আবার সুযোগ পেলে কোথায়? আমি অবশ্যই নটরডেম কলেজে, যতবার সুযোগ পাবো ততবার নটরডেম কলেজে। জোস। তাইলে হচ্ছে ওরে বিদায় দিয়ে কি আমরা বিদায় দিয়ে দিব? হ্যাঁ, সো রুমান ভাইয়ের সাথে আমাদের এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল। তো এরকম আরেকজনের কাছ থেকেও শুনি যে আসলেই কি নর্ডেম এরকম নাকি আমরা খুবই বায়াসড, তো অন্য কারো কাছ থেকেও শুনি, তাহলে তোমরা বুঝতে পারবে ওকে সবাই যখন বলতেছে তাহলে দ্যাটস ক্যান বি গুড। ওকে, সো আমরা রোমান ভাইয়াকে আজকে এইটুকুই। সো এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের নেক্সট গেস্টকে। থ্যাংক ইউ রোমান ফর দ্য টাইম। থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা এতক্ষণ রুমান ভাইয়ের কাছ থেকে জানলাম যে নটরডেম কলেজে তার এক্সপিরিয়েন্স, তার স্মৃতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সামি ভাই। সামি ভাই নটরডেম কলেজেই ছিল। সামি ভাইয়ের সম্পর্কে নতুন ভাবে কোনো পরিচয় দেওয়ার কিছু নাই, তোমরা সবাই সামি ভাইকে চেনো। আচ্ছা ভাইয়া, এই যে নটরডেম কলেজে আপনি ভর্তি হলেন, এই সিদ্ধান্তটা কি আসলে এসএসসি পরীক্ষার আগে নিয়েছিলেন না পরে? মানে এই ড্রিমটা কি অনেক আগে থেকেই ছিল আপনার? আমার ক্ষেত্রে যেহেতু বাসা থেকে আমার স্কুল আইডিয়াল ওটাও কাছে, নর্ডেমও কাছে, এর জন্য আগে থেকেই ছিল। তবে আমার কাছে মনে হয় যে অনেকে করে কি স্কুলে থাকতে বেশি প্রেশার নিয়ে ফেলে, আমার এখানে পড়তেই হবে, এটা ঠিক না। কারণ ভালো কলেজ যেগুলো আছে সবখানে ভর্তি পরীক্ষার প্রসেসটা এরকম যে তোমার পাঠ্য বইয়ের বেসিকটা থেকেই কিন্তু আসে। সুতরাং আমরা যদি এসএসসি পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিই তাহলে আমার স্বপ্নের কলেজের প্রস্তুতিও ভালো করে নেওয়া হয়ে যায়। ওটাতে ফোকাস করলে তাহলে পরের ধাপটাও সহজ হয়ে যায়। আচ্ছা ভাই, মানে আমাদের তো বাংলাদেশে বর্তমানে মাত্র 3টা কলেজে পরীক্ষা নেই, হ্যাঁ, এর মধ্যে নটরডেমে একটা। তো সেই ক্ষেত্রে আপনি কি এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নিয়েছিলেন কিনা, রিটেন ভাইবার না, জন্য? ভাইদের সময় মোস্ট প্রবাবলি সব কলেজেই হচ্ছে এক্সাম কি ছিল আপনাদের? মানে ছিল অনেক জায়গাতে, তবে আমি খবর রাখি নাই কারণ আমার টার্গেট ছিল নটরডেম। ওকে, আজ ভাই আইডিয়ালের, সো এখানে হয়তো অনেকের আসো আইডিয়ালের ওই ছোট থেকেই হচ্ছে কথা থাকে, মানে যখন ওরা 9-10-এ পড়ে ওদের বেশিরভাগই এনডিসিতে আসে। আমাদের সময় যেমন প্রায় 400 প্লাস শুধু আইডিয়ালেরই ছিল। সো আমি যতটুকু আমার মনে পড়ে যে নর্ডেম কলেজটা একটা সময় আসলে ক্রিয়েটই করা হয়েছিল আইডিয়ালের জন্য। আমার যতটুকু মনে পড়ে কথাটা এরকম ছিল যে আইডিয়াল খুবই ভালো কলেজ ছিল, পাশে এজিবি কলোনি ছিল। সো ওইখানে সব দেশের টপ নচ স্টুডেন্টগুলো পড়তো। সো তারপরে এদের মনে হলো যে একটা ভালো কলেজ দরকার। সো ওইখান থেকে আসলে ক্যাথলিকদের থেকেই আসলে নর্ডেম কলেজে আসা। সো এইখানে আবার অনেকের কিছু হচ্ছে ট্রিগার হয়ে যাইতে পারো, বাট আসলে নর্ডেম এরকম ট্রিগারের মতো কিছু নাই। আমরা আসরের নামাজের সময়, জোহরের নামাজের সময় মসজিদে জায়গা পেতাম না, তাই তো ভাই? আমাদের সময় যেমন বাস্কেটবল কোর্টের পাশে ছিল মসজিদ, প্রচুর স্টুডেন্ট হইতো। এইরকম কোনো ধরনের কোনো ট্রিগার হওয়ার মতো ব্যাপারই আসলে নর্ডেমের ভিতরে কোনোভাবেই নাই। এই ব্যাপারটা আমরা আসলে 100% তোমাকে ইনশিওর করতে পারি। অনেকটা মিসকনসেপশন আছে, মিসকনসেপশন, অনেক মিথ আছে, বাট পুরোটাই মিসকনসেপশন। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ধরেন এই যে নটরডেমে পড়লেন, পড়ার সময় আপনি কি শুধুমাত্র একটা কলেজে অ্যাপ্লাই করেছিলেন না হচ্ছে আর অন্যান্য কলেজেও ট্রাই করেছেন? আমার যেহেতু একখানেই দিয়েছি, একখানেই হয়ে গেছে, সেই জন্য আমার ক্ষেত্রে বলতে পারি না। বাট আমার বন্ধু অনেক আছে নটরডেম, ঢাকা কলেজ, বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাই করে রেখেছিল। সো হাতে অপশন থাকলে খুবই ভালো আমার মতে। ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন আপনার? ইন্টারভিউ অনেকে একটু ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে তোমার পরীক্ষা কিন্তু লিখিততেই হয়ে গেছে। সো এখানে তোমার জ্ঞান ভিত্তিক প্রশ্ন পারতে হবে এমন না, সেখানে মূলত মানুষ হিসেবে তুমি কেমন। কারণ নর্ডেম কলেজে ডিসিপ্লিনটা একটু বেশি আমরা শুনে আসি। সুতরাং খুবই সেফ অ্যাপ্রোচ যেটা আর কি। ছেলে হলে অবশ্যই মাথা চুলটা আছড়ে, এবং জামা কাপড় কিন্তু কোনো ফর্মাল সেটিং নাই যে এটাই পড়তে হবে। তবে আমরা ফর্মাল বলতে যেটা বুঝি, হ্যাঁ, যে একটা ফুলাতা শার্ট, ফুলাতা প্যান্ট, মানে এক কালারের হলে ভালো হয়। হতে পারে যে একটা সাদা বা মানে হালকা রঙের শার্ট, কিছু ফাঙ্কি বা ক্যাজুয়াল না হোক, জাস্ট সেমি ফর্মাল বা ফর্মাল। এবং হচ্ছে ধরো ফেশিয়াল হেয়ারের ক্ষেত্রে সুন্নতি দাঁড়িয়ে থাকলে ওই বয়সে থাকে কিনা আমি জানি না, যদি দাঁড়িয়ে না থাকে সেক্ষেত্রে একদম মানে পরিপাটি থাকা ভালো। থুতনিতে একটু একগোছা দাঁড়িয়ে তো ভালো লাগবে না দেখতে। সো আচ্ছা তহিদ, আচ্ছা নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য কি কোনো জিপিএ লাগে, মানে এক্স্যাক্টলি কোনো মার্ক লাগে কিনা? আচ্ছা, মার্কটা প্রত্যেক বছর চেঞ্জ হয়। আসলে মার্কের কোনো ইয়ে নাই, এ প্লাস পাইলেই হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা সায়েন্সের ক্ষেত্রে। এটাও প্রতি বছর চেঞ্জ হতে থাকে। সো এই বছরের কি হবে এটা সম্পর্কে তুমি জানতে পারবা হচ্ছে যখন তোমার রেজাল্টের পরে যখন নোটিশ আসবে তখন তুমি জানতে পারবা সার্কুলার থেকে যে আসলে কি কি লাগবে। নর্মালি এ প্লাস লাগে। আর ওরা মেইনলি নজর দেয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলতে হায়ার ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ। এই 5টা সাবজেক্টের উপরে ওরা মেইনলি নজর দেয়, যেহেতু এইচএসসিতে এই সাবজেক্টগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এইটা প্রতি বছর চেঞ্জ হয়, বাট এই সাবজেক্টগুলো তোমার এক্সামে থাকবে, দ্যাটস মাস্ট। ওকে, নটরডেম কলেজ যে ক্যাম্পাসটা ভাই, মানে আমি অনেক কথা শুনছি যে কলেজ ক্যাম্পাসটা অনেক সবুজ, গ্রিনারি আছে। সো আপনি যখন প্রথম নটরডেম কলেজে প্রবেশ করলেন তখন আপনার কাছে কেমন লাগছে ক্যাম্পাসটা দেখে? আমার কাছে খুবই ভালো লাগছে। আইডিয়াল স্কুলে যত জায়গা একটু ছোট ছিল জায়গাটা আর কি, আর এখানে এত বড় খেলার মাঠ এবং ঢুকতে খুব সুন্দর একটা বাগান। এটা কিন্তু দ্বিজেন শর্মা, খুব বিখ্যাত বোটানিস্ট, ওরা ডিজাইন করে যাওয়া। সো খুবই সুন্দর গুছানো একটা, মানে একটা হোম সুইট হোম একটা ভাইব ছিল শুরু থেকে। হ্যাঁ, আমাদের আবার মানে এই ক্লাবের নাম আমি জানি না অন্য কোথাও আছে নাকি, আই ডোন্ট থিঙ্ক। বাংলাদেশে ওই একটাই আছে। আমাদের একটা ক্লাব আছে ভাই, নেচার স্টাডি ক্লাব, খুবই ফেমাস। আমার যতটুকু মনে পড়ে অন্তর ভাই খুব ভালো পজিশন ছিল নেচার স্টাডি ক্লাবের। এদের কাজ হচ্ছে, নাম শুনে বুঝতেছো, নেচার স্টাডি করা। খুবই ইন্টারেস্টিং ক্লাব। সো তোমরা যদি ভর্তি হও তাহলে ইউ গাইস ক্যান চেক ইট আউট।
আরেকটা বিষয় আমরা শুনি যে হচ্ছে নটরডেম কলেজে ভর্তি হলে আপনার হচ্ছে স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করতে হয়। ধরেন আপনি হচ্ছে এইভাবে যেতে পারবেন না, তারপর হচ্ছে জুতার ক্ষেত্রে একটু আগে তৌহিদ বললো, তো এরকম যে আসলে কি অনেক বেশি স্ট্রিক্ট কিনা, এটা আমার জানতে মন চাচ্ছে। অনেক বেশি স্ট্রিক্ট ইউনিফর্মের ক্ষেত্রে আমার মনে হয় না, যে জাস্ট জামাটা পরে যাচ্ছি এইটুকুই আর কি, এটা মেনটেন করা। বাট একদম মিলিটারির মতো জুতা পালিশ থাকতে হবে এমন না কোনো কিছু এরকম নাই। কিছুই ছিল হ্যাঁ, না। যত ফ্লেক্সিবিলিটি, স্ট্রিক্টনেস মূলত বলতে পারে পড়াশোনার ক্ষেত্রে। তবে সেটা কিরকম, মানে যারা ফাঁকিবাজ তাদের কাছে স্ট্রিক্ট, সপ্তাহে একটা কোয়েস থাকতেই পারে, এটা কিন্তু এমন দুইটা থাকে, হ্যাঁ। থাকতেই পারে হ্যাঁ। একটু প্রেশার, বাট শুরুতে 2-3 মাস সেটা ভিতর দিয়ে গেলে সয়ে যায়। এবং আমি মনে করি যে কেউ যদি অ্যাকচুয়ালি অ্যাডমিশনে ভালো করতে চায়, আমরা সবাই কিন্তু এক একজন নিজেদের স্কুলে খুব ভালো একটা পজিশনে ছিলাম, রোল হতো 1-2-3, কিন্তু অ্যাডমিশনে আমরা কম্পিট করছি দেশের সেরাদের সাথে। সেটার জন্য যে প্রিপারেশনটা দরকার, আমি মনে হয় নর্ডেম খুব সুন্দর করে সেটা শিখিয়ে দেয়। হ্যাঁ, আরেকটা বিষয়, মানে আমরা যখন আমি যখন গ্রামের স্কুলে পড়ছি, তখন আমাদের কলেজ স্কুলে আপনার হচ্ছে বছরে 2-3টা পরীক্ষা হইতো। তো নটরডেমে শুনছি যে কুইজ টেস্ট, তারপর অনেক এক্সাম থাকে, একটু আগে তৌহিদও বললো যে অনেক এক্সাম। তো এই যে এক্সাম, তারপর পড়াশোনা, সবকিছুর প্রিপারেশন, নতুন একটা এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে না, এগুলা নিয়ে কিভাবে আপনি ম্যানেজ করছিলেন? তৌহিদ কি বলে, তৌহিদ ছিল ঢাকা মেডিকেলে, মেডিকেলে প্রতিদিনই মনে হয় এক্সাম থাকে, রাইট? এক্সেস ইয়াস। সো এই যে মেডিকেলে গিয়ে যে লাইফটাতে সুন্দর করে খাপ খাইয়ে নিল, আমি মনে করি এটা ব্যাকগ্রাউন্ডে নটরডেম থেকে কিন্তু স্থাপিত হয়েছিল। সো তৌহিদ, তোমার জন্য কেমন ছিল মানে কলেজ এক্সপেরিয়েন্সটা এই যে পরীক্ষার ক্ষেত্রে? হ্যাঁ, আমি এক্সাম নিয়ে প্রচন্ড প্যারার মধ্যে থাকতাম। সত্য কথা যেটা, আমার রেজাল্ট প্রথম হাফ ইয়ারলিতে খুব একটা ভালো ছিল না। সো তারপরে বুঝতে পারলাম যে আসলে ঠিক আছে, এক্সামগুলো এইভাবে দিতে হয়। যেমন আমি 3 মাস যখন মেডিকেলের অ্যাডমিশনের কোচিং করি, তখন আমি 3 মাস ম্যাথ থেকে অনেক দূরে ছিলাম। বাট তারপরেও কিন্তু আমি ঢাকা ভার্সিটি বা ওই যে ইঞ্জিনিয়ারিং কয়েকটা ভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, দেশের টপ নচ। সো ওইখানেও আমি চান্স পেয়েছিলাম, কারণ আমার নর্ডেমে ম্যাথ খুব ভালো করে করা ছিল। আমাদের প্রচুর প্রেশার দিত ম্যাথের উপর। যেমন ভাই আপনাদের সময় হয়েছে নাকি আমি জানি না, যে ইন্টিগ্রেশনের উপরে এক্সাম ছিল প্রায় আধা ঘন্টাতে আমাদের প্রায় 15টা বা 10টা এক একটা 10 মার্কের ইন্টিগ্রেশন, 10টা 10 মার্কের ইন্টিগ্রেশন। সো 10 মার্কের একটা ইন্টিগ্রেশন মানে বুঝতেছো যে অনেক বড় ইন্টিগ্রেশন। সো ওইটা করা লাগতো আধা ঘন্টায়, তো সো 3 মিনিটের মধ্যে, হুইচ ওয়াজ সো টাফ। বাট তখন থেকে আমাদেরকে আসলে ওই প্রেশারের মধ্যে রাখা হচ্ছিল। প্লাস আমাদের যে খাতাগুলো দেওয়া হইতো, ভাই মনে আছে নাকি যে কুইজে জায়গা ফিক্স ছিল। সো তুমি একবার ভুল করলে তুমি ওটা আর কাটতে পারবে না, তোমার এখন হয়তো বা চেঞ্জ হইতে পারে, আমি জানি না। বাট আমাদের সময় ম্যাথে এইসব জায়গায়, বায়োলজিতে খাতা ফিক্স ছিল যে তুমি এছাড়া আর লিখতে পারবে না। সো এই ব্যাপারগুলো অ্যাডমিশনে যে তোমাকে কত পরিমাণে হেল্প করবে, এইটা তুমি আসলে বুঝতে পারবা যখন 2 বছর 2.5 বছর পরে তুমি অ্যাডমিশন দিতে যাবা। এই কারণেই নর্ডেমের রেজাল্টটা তো ভালো হয়। এই কারণেই দেখবা যে কোনো জায়গাতে রেজাল্ট দিলেই প্রথম 10 জনের মধ্যে 4 জন 5 জন এনডিসি, বুয়েটে প্রতি বছর 400-500 করে শুধু এনডিসি থেকেই চান্স পায়। সেম গোজ ফর ডিএমসি। ডিএমসিতে 220-240 মতো এখন সিট, এর মধ্যে 50 থেকে 60 জন থাকে একটা সিঙ্গেল কলেজ থেকে। সো তাহলে অবশ্যই বুঝতেছো যে একজন স্টুডেন্ট যদি একটা কলেজ থেকে ভালো করে, দ্যাটস ক্যান বি ফ্লুক, যে ও অনেক ভালো পড়াশোনা করছে। বাট বাংলাদেশে এরকম টপ কিছু কলেজ আছে যাদের থেকে মানে বাল্ক অ্যামাউন্টে স্টুডেন্ট চান্স পাচ্ছে। সেটা নর্ডেম, সেটা ঢাকা কলেজ, সেটা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমরা সামনে হলিক্রস নিয়ে কথা বলবো, এই বড় বড় কলেজগুলো নিয়ে। ঢাকার বাইরে বিভিন্ন কলেজ, চিটাগাং কলেজ, এইসব কলেজ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে চান্স পায়। সো তার মানে কলেজ হ্যাজ সামথিং যেটি স্টুডেন্টদেরকে অনেক হেল্প করতেছে। সো এই জন্যই কিন্তু ভাই ওদের জন্য এই পডকাস্টটা, যে যাতে ওরা জানতে পারে যে কোন কলেজে আসলে এক্সপিরিয়েন্স কেমন। সো এটা আজকে আমাদের ফার্স্ট এপিসোড, সামনে ইনশাল্লাহ আরো অনেকগুলো এপিসোড আসবে। সো বিভিন্ন কলেজ নিয়ে আমরা বিভিন্ন এপিসোডে কথা বলবো, আমাদের সাথে সবাই থাকবে আই হোপ। আচ্ছা, এখন নেক্সট তাহলে যেটা তুই বলতেছিলাম, মোরলেস বাংলাদেশের প্রত্যেকটা ভালো কলেজের মানে কাছাকাছি যে এনভায়রনমেন্টই পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় মানে পড়াশোনা তো একই, আমার কাছে ওই এনভায়রনমেন্টটা যেটা পাই, এটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। ওর কথা শুনলাম, আপনার কথা শুনলাম, যে ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকলে যে আমার পাশের বন্ধু অনেক ভালো করতেছে, সে বুয়েটের ফার্স্ট হয়ে যাবে, সে দেখা যাচ্ছে মেডিকেলের ফার্স্ট হয়ে যাচ্ছে, সে ইন্টারন্যাশনালি হার্ভার্ড অক্সফোর্ডের মতো জায়গায় গিয়ে সেমিনার করে আসছে, কনফারেন্সে গেছে। তো এই যে নটরডেমের মধ্যে কনফারেন্সের কথা বলছিল, এনডিসি থেকে প্রতি বছর প্রায় যায়। যেমন আমার ফ্রেন্ড, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ও এখন এনডিসিতে আমার সাথে ছিল, এখন ইউসি বার্কলেতে। তো ইউসি বার্কলে ওয়ার্ল্ডের টপ আইভি লিগ যে কলেজগুলো, মানে টপ যে ভার্সিটি গুলো, ওইগুলোর মধ্যে একটা। সো আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল এরকম টপ নচ জায়গাতে। সো
ও বলতেছে সেমিনার, নট সেমিনার। আমাদের স্টুডেন্ট, আমাদের ফ্রেন্ড ব্যাচমেটরা প্রতি বছরই হচ্ছে ওইখানে যেতেই থাকে। যেটা বলতেছিলাম কলেজ চলাকালীন সময়ে আমি অনেক সময় পড়তাম যে নটরডেমের এই একটা টিম ওইখানে নাসাতে গিয়ে ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে, এরকম। তো নটরডেমে আসলে ভাই কোন জিনিসটা ইউনিক, মানে আপনার কাছে কি মনে হয়? সবাই কি বলবে, সবাই যেটা বলবে সেটাই। নটরডেমে এতগুলা ক্লাব আছে, সেটা কিন্তু আমার জানার মধ্যে আর কোথাও নাই। এখন একটা কথা হলো যে আমরা বারবার ভাই বিভিন্ন ভার্সিটিতেও নাই, এন্ড 30+ ক্লাব আছে বিভিন্ন ভার্সিটিতেও নাই। গত বছর ট্যুরে গেল ইউএসএ তে, এটা নিয়ে খুব হয়েছিল। সো এখানে যদিও স্টুডেন্টরা টাকা দিছে অনেকখানি, বাট কলেজ থেকে তো তোমার ওই ইয়েটা থাকতে হবে যে তোমাকে ইউএসএ তে নিয়ে যাচ্ছে, তোমাকে প্যারিসে নিয়ে যাচ্ছে। সো দ্যাটস ক্যান বি আ ইউনিক থিং। ইয়েস ভাই। না, এক্ষেত্রে একটা ব্যাপার কি, আমরা বারবারই একটা কথা ফোকাস করছি যে নটরডেমে প্রেশারটা বেশি। সো আমি সবাইকে একটা কথাই বলবো যে যাদের হচ্ছে স্বপ্ন আছে যে আমরা ভালো একটা জায়গায় চান্স পেতে চাই, এখন আমাদের মোটিভেশন একদিন থেকে 2 দিন থাকে, এরপর কিন্তু থাকে না। তারপর পরীক্ষা আসলে মনে হয় যে ইস আরো 2 মাস আগে পড়া উচিত ছিল। সো নটরডেম তোমাকে ওই ডিসিপ্লিনের ভিতরে রাখবে বলে যারা স্বপ্ন দেখে তাদের জন্য এই কলেজটা ভালো হবে। এখন তোমার যদি মনে হয় যে না আমি কষ্ট করতে চাই না, ভালো জায়গায় চান্স না পেলেও চলবে, তাহলে আমার কাছে মনে হয় যে অত প্রেশার নেওয়ার দরকার নাই। তুমি তোমার বাসার কাছে সহজ কোনো কলেজে পড়তেই পারো, বাট ভালো করতে চাইলে ইটস আ ভেরি গুড প্লেস। এখন কথা হলো অ্যাডমিশন টেস্টে আমরা শুধু নলেজটাকে দেখি, মনে করি যে পড়াশোনা করলেই সব। কিন্তু আমি যেটা দেখে আসছি, ধরো আইবিএর যে ভর্তি পরীক্ষা, এখানে যে পড়াটা এটা হয়তো 99 স্টুডেন্ট অনেকখানি পারতে পারে। দ্য ডিফারেন্স মেকার ইজ দ্য প্রেশার ম্যানেজমেন্ট। যে মানুষটা হচ্ছে অনেকগুলো ক্লাব করেছে নটরডেমে, অনেকগুলো এক্সপিরিয়েন্স ফেস করে আসছে, সে কিন্তু তাদের সঙ্গে ঘাবড়ে যায় না। হ্যাঁ, তৌহিদ কিন্তু এমনি এমনি হচ্ছে এতগুলো জায়গাতে চান্স পায় নাই, রাইট? সো এই যে পড়াশোনার বাইরে একটা জগৎ আছে, সেটাতে মিশলে তোর মনটা বড় হয়, প্রেশার নেওয়া শিখে। সো পড়াশোনা এবং হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং হচ্ছে লাইফটা এক্সপ্লোর করা, এই হোলিস্টিক জিনিসটা নটরডেমে পাওয়া যায়। এন্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট অ্যাসপেক্ট অফ দিস কলেজ। মানে ভাই আমি যেটা বুঝলাম, ধরেন আমরা অনেক লাইফে অনেক ভালো স্টুডেন্ট হইতে পারি, আমরা অনেক সময় পড়ি না যে পত্রিকার পাতার মধ্যে আসে যে ও প্রেশার নিতে না পেরে বা আত্মহত্যা করছে, সুসাইড করছে, এরকম অনেক ইস্যুজ আছে। সো আমি খুব কম শুনি যে নটরডেমের ছেলে পেলে এই ধরনের কোনো কাজে যায়, কারণ তারা এত পরিমাণ স্ট্রেসের মধ্যে যে যায়, মানে আমার মনে হয় তাদেরকে ওইখানে তৈরি করা হয়। তো আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে, যদি আমি এসএসসি তে আবার পরীক্ষা দিলাম, আমি যদি নটরডেমের চান্স পেতে চাই, তাহলে এখন থেকে আমাকে কি করতে হবে? তুমি বলো। এখন থেকে আসলে তুমি এসএসসি দেওয়ার পরে, এখন আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে এসএসসির পরে যেহেতু, সো এখন হচ্ছে ওই যে আমি যেটা বললাম পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশ, এর বেসিক গুলার কথা আমরা বারবার বলি। সো বেসিক ব্যাপারটা কি, সাপোজ রাইট ফর্মস অফ ভার্ব, এখানে বেশ কিছু নর্মাল নিয়ম আছে, আবার কিছু এক্সেপশনও আছে ভাই। সো এই এক্সেপশন গুলা জানাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেসিক। সেম গোস ফর বায়োলজি। সো বায়োলজিতে আমরা জানি যে হচ্ছে ধরো একটা কোষে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে, ওইখানে আবার হচ্ছে জিন থাকে। সো এই জিন থেকে জিনোম কি, এই জিনিসটা জানাই হচ্ছে বেসিক। সেম গোস ফর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। সো তোমাকে আসলে বইয়ের বাহির থেকে কিছু পড়তে হবে না, তোমাকে ইন্টারের ও কোনো পড়া পড়তে হবে না, তোমাকে জাস্ট যারা চান্স পেতে চাও এখন ওই যে বইয়ের বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, যে ফিজিক্সে এই সূত্রটা কোথা থেকে ডিরাইভ করতেছে, কেমিস্ট্রির এইটা কেন হচ্ছে, জারণ কেন হচ্ছে, ধরো সাপোজ কথার কথা। সো এই ব্যাপারগুলা বেসিকগুলা খুবই ক্লিয়ার হইতে হবে, এইটাই আমরা সবসময় আসলে এমফাসাইজ করি। সো আই হোপ তোমরা তোমাদের বেসিকের উপর আরো বেশি এমফাসাইজ করবা। ইন্টারের কোনো পড়া এখন পড়ার দরকার নেই এনডিসির জন্য বা হলিক্রস বা সেন্ট জোসেফের জন্য। না, এক্ষেত্রে ধর আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, ধর ইংলিশে কথা বলে আমরা কি করে যে এই হচ্ছে সাজেশন, এগুলো পড়ে গেলে আমি A+ পেয়ে যাবো। সেভাবে আমি এসএসসি তে ভালো রেজাল্ট করে ভাবলাম যে ভাই তাহলে তো আমার ট্যালেন্টেড। ইয়েস ইউ আর, কিন্তু নটরডেমে কিন্তু বেসিক থেকে আসবে, তো অনেকগুলো রুলস কিন্তু শিখো নাই। সো এই কারণে তোমার যেখানে যেখানে গ্যাপটা রয়ে গেছে তোমার পাঠ্য বই থেকে, এখন হচ্ছে সময়টা যে সেইটা ফুলফিল করার আর কি। তুমি যদি অনেক অ্যাডভান্স ভেবে ফেলো আমি কলেজে পড়া শুরু করতে চাই, করতে পারো, বাট এখানে গ্যাপ রেখে ওইটা করলে না পরীক্ষায় তোমাকে খুব একটা হেল্প করবে না। সো গো ব্যাক টু দ্য বেসিক। আমি ইংলিশের টিচার, সেই ক্ষেত্রে বলতে পারি যে ইংলিশের রুলস আমরা অনেকে ভালো মতো শিখি নাই। হ্যাঁ, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন পড়ে পার করে দিয়ে আসছি, এই জন্য এখন একটু শিখি। ভাই আমি যখন ঢাকায় আসছি প্রথম, তখন নটরডেম কলেজে যখন ফর্ম ফিল আপ করতে যাই,
এখন তো মনে অনলাইনে, তো ওই সময় দেখতাম যে নটরডেম কলেজের সামনে ওরা কিছু চৌথা বা কিছু ইয়ে নিয়ে বসে থাকতো যে এটা পড়লেই চান্স পাওয়া যায় এরকম। তো আমি অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম আর কি, পরে আমি পড়ে গেছি ভাই একটাও কমন আসে না। যাই হোক, সো মানে আপনাদের কথা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি বেসিকটা তোমার স্ট্রং থাকে একদম শুরু থেকে, তুমি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো করবা। অর্থাৎ ওভারনাইট যে আমি সারা রাত পড়ে যাবো, পরের দিন সকালে একদম গন পড়ে যাবে এরকম না। হ্যাঁ, বেসিকটা স্ট্রং করবো। ভাই এখন আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো আর কি, যেটার মধ্যে থেকে আমি আপনাকে 5টা প্রশ্ন করবো এবং আপনি ঝটপট উত্তর দিবেন। আচ্ছা, ওকে, প্রথম প্রশ্ন আপনাকে, নটরডেম কলেজের সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা ছিল? আমার হচ্ছে ম্যাথ। ওকে, 2 নম্বর, ফেভারিট টিচারের সবচেয়ে প্রিয় কথা কোনটা? রেজা স্যার। হুম। এত কথা আমি কিভাবে রেজা স্যার বলবো? কোন ডিপার্টমেন্টে ছিল? আচ্ছা ভাই, মানে সেম জিনিস, রুম্মান সেম জিনিস বলে গেছে, ও আপনার মতো সেম অ্যান্সার দিয়ে গেছে যে ওনার এত কথা যে কোনটা বলবো আসলে। ম্যাথের ছিল? ম্যাথের ছিল, এখনো ম্যাথের আছে। ছিলেন, উনি এখনো আছেন। আচ্ছা, রেজা স্যারের সাথে আমার এই বছরই দেখা বিলি রোডে। ওকে, অ্যান্ড আমি দেখলাম যে উনি এই বয়সে আমার থেকেও বেশি ফিট, আমার থেকেও বেশি এনার্জেটিক। অ্যান্ড ওনার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে উনি সবসময় খুব পজিটিভ ভাবে এনকারেজ করতেন। মানে আমার কাছে মনে হয় যে তোমার সাবজেক্টটা তুমি শিখালা, তুমি মাস্টার হইতে পারবা, বা টিচার হইতে চাইলে তোমার স্টুডেন্টের পড়াশোনা বাইরেও যে জীবনটা কিভাবে দেখতে হয়, জীবনে ভালো মানুষ কিভাবে হইতে হয়, সেটা শেখানো দরকার। অ্যান্ড ওনার ভিতরে অনেক টিচারের মধ্যে সেই বিষয়টা আমরা পেয়ে আসছি। বেশিরভাগ টিচারই আসলে এরকম, যে ওনাদের আসলে ওনারা জানে যে ওনাদের স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছে, ওনারা পড়ানোর প্রতি খুবই ডেডিকেটেড, বাট ওনারা আসলে লাইফের ফিলোসফি তোমাকে যেইভাবে ফিল করাবে। আমাদের এখানে আমি যদি নামগুলো নেই, মনে করো শিখতে অন্তর ভাই, সামি ভাই, শাওন ভাই, সো এরা সবাই কিন্তু হচ্ছে মানে আমাদের সবার রুটি হচ্ছে সেই নটরডেমের ফিলোসফিটাই আসলে ভার্সিটি লাইফেও ধারণ করা, এখন কর্মক্ষেত্রেও আসলে ওই ফিলোসফিটাই অনেক বেশি ধারণ করা। সো তুমি আসলে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছ এই 2 বছরের মধ্যে, যদি তুমি নটরডেমে চান্স পাও। ভাই নটরডেমের ক্যান্টিনের বেস্ট আইটেম কোনটা? আমার ভালো লাগতো ফুলকপি দিয়ে যেটা বানাইতো, ওইটা যদি একটা সিজনে পাওয়া যেত তৌহিদ মনে হয় আরো বেশি খাবার সম্পর্কে জানতো। না, আমাদের সময় সেরা ছিল ভাই সিঙ্গারা, আর আচ্ছা, হচ্ছে ওই যে একটা খিচুড়ি বা ফ্রাইড রাইস ছিল, ওইটা যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, কলেজ লাইফে সেরা একটা মেমোরি এক লাইনে বলবেন। ম্যাথ পরীক্ষায় কুইজে 0 পাওয়া। Same goes for me. Same goes for me. আমার আর এনডিসি খুব খারাপ ছিল, আপনাদের সময় ছিল নাকি আমি জানি না, যারা পরীক্ষায় 0 পায় ওদেরকে হচ্ছে 3টা 0 দিত। হ্যাঁ, আপনাদের সময় ছিল 3টা 0 দিত, আই ডোন্ট নো কারণ কি, মানে উনি তোমাকে বোঝানো যে তুমি 3টা 0 পাইছো, মানে এটা হিট করানো যে তুই 3টা 0 পাইছিস। হ্যাঁ। এবং এইটাও একটা কথা খুবই প্রচলিত যে এনডিসি তে ম্যাথ কুইজে যারা 0 পাইছে ওরা কিন্তু জীবনে খুবই বড় বড় জায়গাতে গিয়ে দেখা গেল বোর্ডে 200 তে 200 পাই গেছে। সেম, আই ওয়াজ 199, আমার ম্যাথ মার্ক ছিল 199। মাশাআল্লাহ। ওকে ভাই, নটরডেম কলেজ নাকি অন্য কোনো কলেজ, সুযোগ পেলে কোথায় বলবেন? আমি সবাই নটরডেমে যাবো বারবার, আমার বায়াস থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এই মুহূর্তে কথা বলে মোটামুটি নটরডেম সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছি। আমরা কিন্তু নেক্সট এপিসোড গুলোতে সেন্ট জোসেফ, হলি ক্রস এবং এবার কিন্তু আমরা ঢাকার বাইরের যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে অনেক সুন্দরভাবে তোমাদের সঙ্গে কথা বলবো। ভাই, একটা স্পেশাল কোনো কিছু যদি বলতে চান শিক্ষার্থীদের উদ্দেশ্যে। স্পেশাল অ্যাডভাইস ভাই, যারা হচ্ছে আমাদের এইচএসসি 28 বা এসএসসি 26 ব্যাচের জন্য, আমি একটা কথা বলবো, অনেকে যারা ঢাকার বাইরে ওদের একটা জড়তা কাজ করে যে এত ট্যালেন্টেড ঢাকা শহরের ছেলে, আমি পারবো কিনা, এরকম ভাবার কিছু নেই। বরং নটরডেমে কিন্তু ওরা খুবই আগ্রহ সহকারে, আন্তরিকতা নিয়ে যারা ঢাকার বাইরে, ওদের ক্ষেত্রে একটা কিন্তু বিবেচনা করে রাখে। সো তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। অ্যান্ড জাস্ট বি ইয়োরসেলফ। তোমার জোর করে অনেক স্মার্ট সাজতে হবে এরকম হওয়ার কোনো কারণ নেই। তুমি তোমার মতো করেই থাকবা এবং তুমি দেখবা যে ওখানে টিচাররা কতখানি আন্তরিক। সো একটু পরিশ্রম করতে হবে অবশ্যই, কিন্তু স্বপ্নটা থাকতে হবে, সাহসটা রাখতে হবে বুকে, ভয় পাওয়ার কিছু নাই। তুই যদি কিছু বলতে চাস। না ভাইয়ের কথা ঠিক আছে, আমি আসলে ভাইয়ের সাথে একমত। আমি আসলে আমার কলেজ নিয়ে কি বলবো, সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের যদি নটরডেম সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আমরা সর্বোচ্চ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো তাহলে আজকে এইটুকুই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্বপ্নের কলেজের কোনো একটা এপিসোড। আচ্ছা, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ নেক্সট এপিসোড গুলো আসলে কিন্তু তুমি টেরই পাবা না। সবার জন্য শুভকামনা রইলো, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।